জাপানের টেলিভিশনকে সাক্ষাৎকার দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন এ বছরের শেষেই নির্বাচন হতে পারে। এর আগে তিনি দুটো ডেট দিয়েছিলেন বা বলেছিলেন যে এবছরের শেষ থেকে আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত নির্বাচন হতে পারে। এবার তিনি এবছরের শেষেই নির্বাচনের কথা স্পষ্টভাবে বললেন। তো এবছরের শেষে নির্বাচন হলে আসলে নির্বাচনের খুব বেশি সময় নেই। যেসব দাবি মানে যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদের স্বজনদের দাবি পূরণ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে সরকারকে একটু মনোযোগী হতে হবে, কারণ খুব বেশি সময় হাতে নেই। সেই ক্ষেত্রে সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টারা বারবার সদিচ্ছা থাকার কথা বলছেন, নিজেরাই আবার আমলাতান্ত্রিক পেচের কারণে ধীরগতির বিষয়টি সামনে আনছেন। গণ অভ্যুত্থানের সরকারও কেন আমলাদের কাছে জিম্মি হবে? আগের রেজিমে আমরা আমলাদের প্রশংসা করতেই দেখেছি মন্ত্রী এমপিদের, বিশেষ করে আমলাদের সহযোগিতায় যখন কথিত নির্বাচনগুলোয় জয়ী হয়ে এসেছিল আওয়ামী লীগ। সেই সময় মন্ত্রী এম এ মান্নান সাহেব তো একবার বলে বসেছিলেন আমলাতন্ত্র ভালো জিনিস, ফেরাউনের আমলেও আমলাতন্ত্র ছিল না। ফেরাউনের আমল আমরা আর দেখতে চাই না। ডক্টর ইউনূসের আমলে আমরা আরো গতিশীল প্রশ্ন দেখতে চাই, উপদেষ্টার কাজে দেখতে চাই আন্তরিকতা। আমরা চাই না ওবায়দুল কাদেরের মতো শোডাউন করা মন্ত্রী, যিনি ভালো হয়ে যাওয়া মাসুদ বলবেন প্রকাশ্যে কিন্তু আড়ালে গিয়ে খারাপ মাসুদ তৈরির কারিগর হবেন। এমন ফাটাকেষ্ট মার্কা আচরণ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে। সদ্যই রাজধানী মিরপুরে একটি খাল খনন অনুষ্ঠান উদ্বোধনে গিয়েছিলেন তিনজন মাননীয় উপদেষ্টা। তারা রেড কার্পেট বা লাল গালিচা বিছানো পথ ধরে গিয়ে পানিতে ভাসমান থাকা একটি এক্সকেভেটরে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় এর সমালোচনা হলে ঢাকা উত্তর সিটি ব্যাখ্যা দেয় পিচ্ছিল পথের কারণে লাল রঙের ম্যাট বা মাদুর ব্যবহার করা হয়েছিল, কার্পেট নয়। আকার ছাড়া ম্যাট ও কার্পেটের তেমন কোনো তফাৎ আছে কিনা তা আমার অন্তত জানা নেই। মানে খাল খননের 3 উপদেষ্টা এক্সকেভেটরে চড়ার বিষয়টিতে কিন্তু ঢাকা উত্তরেরই সাবেক একজন নারী কাউন্সিলরের কথা মনে আসতে পারে আমাদের। ছোট্ট পিকআপের পেছনে দাঁড়িয়েছিলেন তিনি, আর তার ডানে বামে একটু সামনে ফগার মেশিন বসানো, দুই পাশে দাঁড়িয়ে 2 কর্মী তা থেকে তোপ দাগছেন, মানে ওষুধ ছেটাচ্ছেন। মশা মারতে কামান লাগানো একথা মনে করিয়ে দেওয়া দৃশ্যটি তখন ভাইরাল হয়েছিল। এমনকি ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামের কথায় কথায় ম্যানহোলে ঢুকে পড়ার মতো দৃশ্য আর দেখতে চায় না নাগরিকেরা। তারা চায় সেবা নিশ্চিতে পদক্ষেপ নেবেন কর্তারা, লোক ভিলনেও কিছু গ্রহণীয় হবে না নতুনই বাংলাদেশে। তবে ঢাকা উত্তর সিটির প্রশাসক নিয়োগের আগের মন্ত্রীদের মতোই প্রভাব খাটানোর রীতি বহাল দেখা যাচ্ছে। এই বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেশে একটা চিঠি সম্প্রতি নেট দুনিয়ায় দেখা যাচ্ছে, যেখানে তিনি প্রশাসক হিসেবে একজন নাম প্রস্তাব করেছেন। এক্ষেত্রে উপদেষ্টা অবশ্য নিয়ম ভঙ্গ করেননি, কেবল প্রচলিত পদ্ধতির চর্চা করেছেন। কিন্তু আমলা নয়, তার প্রস্তাবে আছে একজন এনজিও ধারা তথা উন্নয়ন ব্যক্তিত্বের নাম। প্রশাসন ক্যাডারের কোনো কর্তার বদলে প্রশাসক হিসেবে বাইরের কারো নিয়োগ প্রস্তাব ভালো চোখে দেখছেন না আমলারা। একই উপদেষ্টার সময় নজিরবিহীনভাবে জ্যেষ্ঠতা ডিঙিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডিতে প্রধান প্রকৌশলী নিয়োগ হয়েছে, করা হচ্ছে এমন অভিযোগও। এ নিয়েও আছে বিস্তর আলোচনা সমালোচনা। এদিকে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কোনো উপদেষ্টা গাড়ি বিলাস, আগের আমলের অনেক মন্ত্রীর মতোই। এ নিয়ে সদ্যই দৈনিক সমকাল পত্রিকা একটি প্রতিবেদন এসেছে, যার শিরোনাম ছিল সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদেরও অনিয়ম। সমকালের অনুসন্ধানী প্রতিবেদনটিতে বলা হয়েছে কয়েকজন উপদেষ্টার পরিবারের সদস্য ব্যবহার করছেন বিভিন্ন দপ্তর সংস্থার প্রকল্পের দামি গাড়ি। এজন্য বিভিন্ন দপ্তর থেকে যোগান দেওয়া হয়েছে একাধিক চালকও। এসব বাড়তি গাড়ির পেছনে চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ গাড়ির প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতি মাসে গচ্চা যাচ্ছে প্রায় লাখ টাকা। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেন তখন খোদ প্রধান উপদেষ্টা গাড়ি বহরও বিশেষ সুবিধা নেয়নি। প্রধান উপদেষ্টা যখন দায়িত্ব নেন, আমি এই কথাটা আবার বলতে চাই, প্রধান উপদেষ্টাও কিন্তু গাড়ি বহরের বিশেষ সুবিধা নেন নাই তখন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যানজটে আটকে থাকার ছবি দেখে ধন্য করেছেন জনতা। হালে আবার ফিরেছে আগের সংস্কৃতি। প্রধান উপদেষ্টা চলাচলের সময় থামিয়ে রাখা হয় আমজনতাকে আগের আমলের মতোই ভিআইপি প্রটোকলের দোহাই দিয়ে। তবে উপদেষ্টা মণ্ডলীর প্রতি এখন আস্থা রাখতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক সামিনা লুৎফা। তিনি বিবিসি বাংলাকে বলেছেন তারা আগের সরকারের ভিআইপি সংস্কৃতির অবসান ঘটাতে পারবেন এবং আগের ফর্মুলা না মেনে পুরনো রীতি ভাঙতে পারবেন বলে আমাদের বিশ্বাস। কিন্তু আমরা যে ঘর পোড়া গরু, বিশ্বাস কি করে করি? সিঁদুরে মেঘ দেখলেই ভয়ে শঙ্কায় কুকড়ে যেতে থাকি আমরা। আশঙ্কার কথা হলো আমাদের ক্রীড়া ফেডারেশনগুলোয় সেই আগের মতোই ক্ষমতার খেলা চলছে। যে যায় বিসিবিতে সেই কি হয় পাপড়। কারণ আগের রেজিমে ক্রিকেট বিবেক হিসাবে ছিলেন ফারুক আহমেদ। তিনি নাজমুল হাসান পাপনের ফেসিবাদে কাদায় বোর্ড পরিচালনায় সমালোচনা করতেন। সেই ফারুক ভাই যখন বোর্ড সভাপতি হলেন তখন তো আমাদের জন্য দারুণ আশা জাগে নেওয়া ব্যাপার ছিল। নতুন বোর্ড যখন এবার সর্বকালের সেরা বিপিএল আয়োজনের কথা বলল, আমরা তা সহজেই বিশ্বাস করেছিলাম। কিন্তু বাস্তবে এসে আগের সেই কাহিনী দেখা গেল, পাবনা না দেওয়ায় বিদেশি ক্রিকেটারদের বিদ্রোহ, দেশিরাও ঠিকঠাক টাকা পাচ্ছেন এমনটি নয়। সম্মানী দিয়ে এই আমাদের সম্মানহানির বিপিএল আমাদের ফিরিয়ে নেয় আগের রেজিমেই। স্পট ফিক্সিংয়ের অভিযোগ আসায় পরিস্থিতি আরও টালমাটাল।
তার জন্য কি ক্রীড়া সাংবাদিক, ক্রিকেট বিশ্লেষক, লেখক দেবব্রত মুখোপাধ্যায় ফেসবুকে পোস্ট করেছেন, ফারুক ভাই গর্ব করতে পারেন 12 বছরে পাপন ভাই দেশের ক্রিকেটকে ইন্টারন্যাশনাল লেভেলে যতটুকু পচাইছে ফারুক ভাই 6 মাসে তারা টেক্কা দিয়ে ফেলছে। অন্তর্বর্তী আমলে 20-20 ক্রিকেটের এই লিগে নতুন কিছু তাহলে কি? প্রাপ্তির খাতায় কেবল থাকতে পারে একটি বিষয়, বিপিএল থিম সঙ্গের 2টি লাইন প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনূসের সেই পংক্তি হলো, এসো দেশ বদলায় পৃথিবী বদলায়। বিপিএল এর শেষ দিকে এসে কোন এক ক্রিকেট ভক্ত আবার টিপ্পনি কেটেছিলেন, বিপিএলই আমরা বদলাতে পারলাম না, আবার দেশ দুনিয়া বদলাবো। রাজা যায় রাজা আসে, আমাদের ফুটবল ফেডারেশন থেকে বিদায় নিয়েছেন কাজী সালাউদ্দিন, এসেছেন তাবিত আওয়াল। আগের জন ছিলেন হাসিনা ঘনিষ্ঠ, নতুন জন বিএনপির লোক। মেয়েরা সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়, তাবিতের যাত্রাটা ছিল ফুরফুরে, কিন্তু সেই মেয়েদের এখন আমরা সাংবাদিকদের সামনে কাঁদতে দেখছি, কারণ তাদের আপত্তি থোড়াই কেয়ার করে ব্রিটিশ কোচ পিটার বাটলারকে আবার নিয়োগ দেওয়া হয়েছে। তাই জাতীয় দলের ক্যাম্পে থাকা 31 নারী ফুটবলারের মধ্যে 18 ফুটবলার এই কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। মাঠের বাইরে দুর্ব্যবহার সহ কোচের বিরুদ্ধে নানা অভিযোগ তাদের। সংকট উত্তরণে তদন্ত করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। তদন্ত প্রতিবেদন জমাও পড়ছে, এখন সবাই তাকিয়ে সভাপতি তাবিত আওয়ালের দিকে। তদন্তের মধ্যে কোচ বাটলার আবার বলেছেন, হয় ওরা নয় আমি থাকবো। ব্রিটিশ নীতি, ডিভাইড অ্যান্ড রুল, বিভাজন বাড়াও এবং শাসন করো, ব্রিটিশ কোচের নীতিও কি এমন? এদিকে সাফ জয়ের সাফল্য এনে দিলেও ভাগ্য ফেরেনি নারী ফুটবল দলের। খবরে বলা হচ্ছে বাফুফের প্রতিশ্রুত 1.5 কোটি টাকা বোনাস এখনো পাননি তারা, শেষ 8টি আন্তর্জাতিক ম্যাচের ফিও আসেনি হাতে। এদিকে একটা ভালো জিনিস হয়েছে অবশ্য, মানে এটা একটু বলে রাখি, নারী ফুটবল দলকে 21 পদক দেয়া হয়েছে। এইটাকে আমি সাংঘাতিক একটা সুখবর বলতে পারি। কিন্তু বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণের পরও যে আবার লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান ভাষণ দিলেন, পুরস্কার নেয়ার পরেই তো বেইজ্জতটা করছে। এই খোঁচার পর অবশ্য টনক নড়েছে কর্তাদের। পুরস্কারপ্রাপ্তদের যথাযথ সম্মান দিতে সংস্কার আনার কথা বলেছেন সংস্কৃত উপদেষ্টা। আরও রাষ্ট্র সংস্কার কোন পথে হাঁটবে অন্তর্বর্তী আমলের বাকিটা সময় নিশ্চয়ই জানা যাবে। সেগুলি নিয়ে এবং আরও অনেক কিছু কথা নিয়ে আমাদের উচিত কথা বহাল থাকবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে।